দেশ থেকে বিশ্বের নানা প্রান্তের নানা অবস্থান, অভিজ্ঞতা, মতামতকে এক সুতোয় গেঁথে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন দুরালাপ। স্বাগত জানাচ্ছি আমি শারমিন চৌধুরী। এক সপ্তাহ আগে হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যকার বাগবিতণ্ডার পর গত সোমবার ইউক্রেনের সামরিক সহায়তা বন্ধ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। ইউক্রেনকে চাপে ফেলতে গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধ করে দিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র তার মৃত্যুদেরকেও ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় করতে নিষেধ করেছে। এতটুকুই যথেষ্ট নয়, শোনা যাচ্ছে ইউক্রেনে জেলেনস্কির বিকল্প নেতা খুঁজতেও শুরু করেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস বলেছেন, ইউক্রেনে শান্তি চুক্তির জন্য ভলোদিমির জেলেনস্কির পদত্যাগ করা লাগতে পারে। ইউক্রেনের প্রতি এভাবে ক্রমেই ট্রাম্প প্রশাসন কঠোর হলেও রাশিয়ার প্রতি যেন যুক্তরাষ্ট্র ততটাই নরম হচ্ছে। গণমাধ্যমের তথ্য বলছে, বাইডেন প্রশাসন 2022 সালে ইউক্রেনে অভিযান চালানোর শাস্তি হিসেবে রাশিয়ার উপর যে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছিল, ট্রাম্প প্রশাসন সেই নিষেধাজ্ঞার বেড়াজাল থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে একটি পরিকল্পনা তৈরি করছে। আর এমন পরিকল্পনায় যেন বাজ পড়েছে ইউক্রেন প্রেসিডেন্টের মাথায়। তাই তো ট্রাম্পের সঙ্গে বাগবিতণ্ডার পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ইউরোপকে পাশে পেলেও বিশ্বের শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রের সাথে পুনরায় সম্পর্কের জোড়া লাগাতে চান তিনি। এজন্য ট্রাম্পের সঙ্গে আবারও আলোচনায় বসার আগ্রহ জানানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদ বিষয়ক চুক্তি করতেও প্রস্তুত বলে জানিয়েছেন জেলেনস্কি। কিন্তু পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় সম্পর্ককে ঝালাই করে নেয়ার সেই সুযোগ কি ইউক্রেন প্রেসিডেন্টের কাছে এখনো খোলা আছে? ট্রাম্পের সাথে বাকবিতণ্ডার পর এখন কতটা বিপদে বা কেমন বিপদে ইউক্রেন? এই আলোচনায় আজ দুরালাপে বাংলাদেশ থেকে আমার সাথে যুক্ত আছেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছেন টেক্সাস A&M ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মেহনাজ মোমেন, এবং যুক্তরাজ্য থেকে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক সৈয়দ বদরুল হাসান। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই আজকের দুরালাপে। জেলেনস্কি ট্রাম্পের সেই উত্তপ্ত বৈঠক এবং তার পরবর্তী যা যা হচ্ছে সেই সবগুলো বিষয় নিয়ে একটু একটু আপনাদের কাছে জানবো। শুরুতে একটু সেই দিনের বৈঠকের বিষয়টাতেই যাই। ডক্টর মেনাজ মোমেন, আপনার কাছ থেকে শুরু করি যে হোয়াইট হাউসের ওভাল অফিসে যে একটা উত্তপ্ত বাক্য বিনিময়, যেটি একদম নজিরবিহীন, দুই প্রেসিডেন্টের মধ্যে এরকম বাগবিতণ্ডা বা হটটক যাকে বলে, আপনি আসলে কিভাবে দেখেন যে কেন এমন পরিস্থিতি তৈরি হলো? দুই প্রেসিডেন্ট বা সাথে জেডি ভেন্সও ছিলেন, মানে কার ভূমিকা কেমন বলে আপনার মনে হয়? আচ্ছা, এখানে একটা জিনিস নিয়ে কেউই তেমন বলছে না কথা, যেটা আমার কাছে খুবই একটা রিমার্কেবল মনে হয়েছে। ওই মানে এই পুরা ঘটনাতে যে মানুষটার সবচেয়ে বেশি সম্পৃক্ত থাকার কথা, সেক্রেটারি অফ স্টেট, হ্যাঁ, মার্কো রুবিও, উনি মার্ক একদম নীরব। হুম। কাজে এখন এখানে একটা জিনিস আমি বলতে চাই যে আমরা যখনই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কোনো কিছু অ্যানালিসিস করছি, আমরা করছি একটা রেশনাল ফ্রেমওয়ার্ক থেকে। হ্যাঁ, আমাদের কাছে আমাদের যে তাত্ত্বিক ব্যাপার আছে, যে যখন একটা দেশ আইসোলেশনিস্ট হয়ে যায় কিভাবে ব্যবহার করে, যখন এক্সিকিউটিভ পাওয়ার বেশি ব্যবহার করে কিভাবে করে। হ্যাঁ, কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে এমন আমরা কতগুলো জিনিস দেখছি যেখানে এই তাত্ত্বিক জিনিসগুলো একদমই কাজ করে না। কারণ অনেক ধরনের প্যারাডক্স একসাথে কাজ করছে। যেমন আপনি যেখানে আমেরিকা ফার্স্ট এর কথা বলছে, সেটার সাথে কিন্তু আপনার বহির্বিশ্বে এরকম করে আপনার শক্তি প্রসার করা, সেটা একসাথে আপনার মানে যায় না, একসাথে মেলে না। আর শক্তি প্রসার তো আমেরিকা দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর থেকেই করে আসছে, নানাভাবে করে আসছে। যখন তারা আপনারা তাদের সামরিক শক্তি ব্যবহার করে, সেগুলোর অনেক অপশক্তি আমরা দেখেছি, সে ভিয়েতনাম, ইরাক, অনেক যুদ্ধ। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আপনার সফট পাওয়ার ব্যবহার করে। কিন্তু এই অ্যাডমিনিস্ট্রেশনকে দেখছি একদমই সফট পাওয়ার থেকে সরে আসছে। আর আপনার যে প্রশ্নটা ছিল এই মিটিংটা নিয়ে, আমার কাছে কেন জানি মনে হয় এটা একটু স্টেজ ছিল। এটা ইচ্ছা করেই তাকে এমন একটা অবস্থায় ফেলার একটা পরিকল্পনা ছিল। আর যেভাবে করে আমার অনেক সমালোচনা আছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ব্যাপারে, যেখানে আমার কাছে মনে হয় যে অনেক আগে শান্তি চুক্তি হতে পারতো, ইউক্রেনের ব্যাপার নিয়ে আমার সমালোচনা আছে। কিন্তু এটাতে কোনো দ্বিমত নাই যে রাশিয়া আগ্রাসনটা করেছিল। হ্যাঁ, আর আরেকটা কথা, যে যেভাবে করে ওদেরকে একদম মানে চাপ প্রয়োগ করে এই খনিজ চুক্তি করো, না হলে তোমাকে টাকা দিব, না হলে দিব না, মানে এরকম ভাবে কি বলবো, মানে সব সব অ্যাডমিনিস্ট্রেশনই তাদের স্বার্থ আপনার সিদ্ধি করতে চায়। কিন্তু এরকম নগ্নভাবে শক্তি ব্যবহার করা, এটা আসলে আমরা কোনো সময় দেখিনি।
তা এখন আপনি যদি জিজ্ঞেস করেন যে এটার কি হবে, আসলে একটা হুম না একটা সময় তো শান্তি চুক্তি হতেই হবে, কারণ মানে এই যুদ্ধ তো শেষ হতেই হবে। এবং আমার কাছে মনে হয় যে ইউক্রেন যদি বাইডেন শাসন আমলে একটা শান্তি চুক্তি করত, তারা অ্যাটলিস্ট তাদের কিছু টেরিটরি বা কিছু তাদের ইন্টারেস্ট তারা সংরক্ষণ করতে পারতো। এখন যে শান্তি চুক্তি হবে, সেখানে তারা অনেক অনেক বেশি ক্ষতির সম্মুখীন। জনাব হুমায়ুন কবির, আপনার কি মনে হয় এটা কি স্টেজ, যেমনটি ডক্টর মোমেন বলছেন? আপনার কাছে কি মনে হয় এখানে কার ভূমিকা বা কোন পক্ষের ভূমিকা কেমন? ধন্যবাদ আপনাকে। আমি ডক্টর শাহনাজ মোমেনের সাথেই কথা বলবো যে এটা অনেকটা ট্র্যাপ করা হয়েছে। মানে জেলেনস্কি আসবার আগেই কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প তাকে ডিক্টেটর বলেছেন। হুম ইউরোপে গিয়ে তার সম্পর্কে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স কথা বলেছেন, এবং ওই দিন আপনি যদি লক্ষ্য করেন তার পোশাক নিয়ে কিন্তু কথাবার্তা হয়েছে। হুম তাকে বা তার জেডি ভ্যান্স তাকে আক্রমণ করেছে, এবং এটা পরিষ্কার বোঝাই যাচ্ছে যে তাকে একটা বেকায়দায় ফেলবার জন্য বা চাপ দিয়ে তাকে তার কাছ থেকে কিছু পাবার একটা প্রত্যাশা তারা করেছে। এবং সেই কথা তো ট্রাম্প প্রশাসন ওপেনলি বলছে, তারা গ্রিনল্যান্ড নিতে চায়, জোর করে প্যানামা ক্যানাল নিতে চায়। তো কাজে এইসব কথাবার্তা, মানে এই ব্যবহারটার সাথে আগে কথাবার্তা যেগুলো বলা হয়েছে সেগুলো একটা মোটামুটি মিল পাওয়া যায়, এবং সেই জন্যই বোঝা যাচ্ছে যে জিনিসটা একটা সাজানো তাকে নেওয়া হয়েছে। এবং এটাও পত্রপত্রিকায় দেখেছি যে এর আগে তিনি সিনেটরদের সাথে কয়েকজনের সাথে কথা বলেছিলেন, এবং তারা কিন্তু তাকে অ্যালার্ট করেছিল যে তুমি ওখানে গিয়ে কিন্তু কম কথা বলবে বা নিজেকে সামনে রাখবে। কিন্তু কথা হচ্ছে, একটা যুদ্ধ করা মানুষ, তার দেশ আক্রান্ত, সেক্ষেত্রে তো তাকে যদি আপনি খোঁচাতে থাকেন, তাকে যদি বলেন তোমাকে ক্ষমা চাইতে হবে, অবভিয়াসলি মানে এটা লাইকলি যে সে তো তার টেম্পার হারিয়েছে, বাট হি ডিফেন্ডেড হিমসেলফ ওয়েল, আই উড সে। এতে করে ভবিষ্যতে কি হবে, জটিলতা বেড়েছে, এটা সত্যি কথা। কিন্তু এখানে দুইটা মৌলিক জিনিস মনে রাখতে হবে যে আন্তর্জাতিক সম্পর্ক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কয়েকটা মৌলিক বিষয়ের উপর দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে যে সার্বভৌমত্বের প্রতি সম্মান, সেটা বড় ছোট, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার পরে সারা পৃথিবীতে অনেকগুলো দেশ স্বাধীনতা লাভ করেছি আমরা, এবং এই দেশগুলোর সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যদি জাতিসংঘ সনদকে আমরা একটা মৌলিক দলিল বলে মনে করি, তাহলে ছোট দেশগুলো বা ছোট বড় সবারই সার্বভৌমত্বকে সম্মান করতে হবে। সেখানে যদি বড় দেশগুলো যে কোনো যুক্তিতে যদি তারা বলে না আমি এখানে সামরিক শক্তি ব্যবহার করে অন্য ছোট দেশকে দখল করে ফেলবো, তাহলে কিন্তু আন্তর্জাতিক শৃঙ্খলা বা নিরাপত্তা বজায় থাকবে না। এটা হলো একটা বিষয়। এবং বাংলাদেশের মতো দেশ, যারা আমরা এইরকম বড় দেশের থাকি, তাদের জন্য কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ বোঝা যে বড় শক্তি প্রয়োগের মাধ্যমে যদি ছোটদের স্বাধীনতা হরণের চেষ্টা হয়, সেটাকে প্রতিরোধ করা দরকার। এটা হলো একটা বিষয়। আর দ্বিতীয় যেটা বিষয় হচ্ছে, আরেকটা যেটা রাশিয়ার যুক্তি, যেটা হচ্ছে যে নেটোতে ইউক্রেন যোগ দিতে পারে, কাজেই তাকে আমার আক্রমণ করতে হবে। এটা তো আমরা ছোটবেলায় গল্পে পড়েছিলাম যে তুমি গালি দাও নাই তো তোমার দাদা গালি দিয়েছে, কাজেই আমি এখন তোমাকে খেয়ে ফেলতে হবে। এই চুক্তি এখনকার ক্ষেত্রে হয় না। এবং এই যুদ্ধের ফলে যেটা হয়েছে, রাশিয়া তার সোভিয়েত ইউনিয়নের পতনের পরে যেটুকু মোটামুটি আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে একীভূত হতে পেরেছিল, সে জায়গাটা বিচ্ছিন্নতার মধ্যে পড়েছে। এবং এই যুদ্ধ এখন বোঝা যাচ্ছে না, কিন্তু এই যুদ্ধটার কনসিকুয়েন্স কিন্তু রাশিয়ার উপরে যাবে। আর মার্কিন যুক্তরাষ্ট্র এখন যে অবস্থায় যাচ্ছে, তারা প্রেসিডেন্ট ট্রাম্প যে নীতি গ্রহণ করেছে, এতে করে তিনি পুটিনের সাথে সখ্যতার মাধ্যমে এই ইউক্রেন সমাধান করলেও বিশ্বব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি যে আস্থার জায়গাটা ছিল, সেই জায়গাটাতে একটা বড় ধরনের চির কিন্তু ইতিমধ্যেই ধরেছে। এবং যদি তিনি কোনো যুদ্ধ বিরতি চাপিয়ে দেন ইউক্রেনের উপরে, তাহলে আমি মনে করি যে সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের বৈশ্বিক ভাবমূর্তির জন্য খুব ইতিবাচক ভালো কাজ করবে বলে আমার মনে হয়। তো কাজেই এই ঘটনাটা একটা হয়তো দুজন ব্যক্তি বা রাষ্ট্রপ্রধান বা তিনজন ব্যক্তির আলাপ আলোচনাকে কেন্দ্র করে হলেও এর কিন্তু একটা মাল্টিপ্লায়ার এফেক্ট থাকবে, এবং সেটা বহুদূর যেতে পারে। এবং অনেকে এটাও বলা বলি করছেন, আজকাল পত্র পত্রিকা দেখতে পাচ্ছি, আজকেই পড়ছিলাম একটু আগে, যে মার্কিন যুক্তরাষ্ট্রের এখনকার পলিসিটা দেখলে চীনের 60-এর দশকের আত্মনির্ভরশীল হওয়ার বা অন্তর্মুখিতার যে নীতি গ্রহণ করেছিলেন মাও সেতুং তখন, তার
এই মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্পের নীতিটাকে অনেকটা এরকমই মনে হচ্ছে। আবার অনেকে বলছেন সোভিয়েত ইউনিয়নের পতনের আগে সোভিয়েত ইউনিয়ন যখন নিজের ভেতর দিকে যাচ্ছিল তখনকার সাথে এগুলো তুলনা করছেন। তো কাজেই এই যে এখন যে ধরেন যে নীতিমালা গ্রহণ করা হচ্ছে, অভ্যন্তরীণ বলেন বাইরের পৃথিবীর জন্য বলেন, আমার ধারণা এটা একটা অরাজকতার সৃষ্টি করবে, এবং সেটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং একইভাবে সারা বিশ্বের জন্য এটা ভালো কোনো কাজ হবে বলে আমি মনে করি। জনাব হুমায়ুন কবির, ধন্যবাদ আপনাকে। আমি শুধু আরেকটা বিষয় একটু জানতে চাই, যেটি ডক্টর মিনাজ মোমিন যেহেতু তুললেন যে আরেকজনের বিষয়ে মার্কো রুবিওর কথা তিনি তুলছিলেন, সেক্রেটারি অফ স্টেট, তার ভূমিকা কেমন মনে হয়? তিনি অনেকটাই মানে তাকে কিন্তু খুব সরব দেখা যায়নি সেই বৈঠকে, তার ভূমিকা আপনার কেমন মনে হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারটা বিভাজিত সরকার, ওখানে সেপারেশন অফ পাওয়ার এন্ড চেকস এন্ড ব্যালেন্স, এই প্রিন্সিপাল গুলো ভিত্তিতে সরকার প্রতিষ্ঠিত হয়। এখন আমার ধারণা এটা আমাদের দেশের মতো চেহারা হয়ে যাচ্ছে, এক ব্যক্তির শাসন, ওখানে দ্বিতীয় কোনো ব্যক্তির কোনো বক্তব্যের কোনো সুযোগ নাই। এবং যে এখানে জেডি ভ্যান্স যে ভূমিকাটা পালন করেছে সেটা হচ্ছে ট্রাম্পকে জায়গা করে দেওয়ার জন্য এটা শুরু করেছে। ট্রাম্প ওখানে এসে মোটামুটি একটু মশলা টসলা দিয়ে জেলেনস্কিকে মোটামুটি নাজেহাল করে ছেড়ে বিদায় করে দিয়েছে। তো এই ঘটনাটা ঘটেছে। এখন এই মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্র গঠন প্রক্রিয়া বা রাষ্ট্রের চরিত্রের মৌলিক জায়গায় যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু এটা সমস্যা তৈরি করবে। এই মুহূর্তে না বোঝা গেল, পরবর্তীতে কিছুদিন পরে বোঝা যাবে যে কি ধরনের জটিলতা তৈরি হচ্ছে। জি, জনাব হুমায়ুন কবির, আপনাকে ধন্যবাদ। সৈয়দ বদরুল হাসান, আপনার কাছ থেকেও একই বিষয়ে একটু মূল্যায়ন শুনতে চাই। এবং আসলে আমাদের দেশের মতো হয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেই বিষয়টি অনেক আগে থেকেও আমাদের আলোচনার মধ্যে ছিল, সেটাও একটু যদি আপনি বলেন। আমরা দেখলাম যে বাইডেনকে রীতিমতো স্টুপিড বললেন তিনি, মানে সাবেক প্রেসিডেন্ট। এরকমটাও তো এর আগে, এটাও একরকম নজিরবিহীন বিষয়। আপনি আসলে কিভাবে দেখছেন এই বৈঠক? কার ভূমিকা কেমন মনে করছেন? প্রথম কথা বলবো যে আমরা মার্কিন ইতিহাসে দেখে দেখে আসছি, যেই প্রেসিডেন্ট চলে যান এবং তার স্থলাভিষিক্ত যিনি নতুন প্রেসিডেন্ট আসেন, পরস্পর প্রেসিডেন্টের মধ্যে যিনি চলে গেছেন যিনি নতুন এলেন, একটা আপনার শ্রদ্ধাবোধ থাকে, একজন একজনকে শ্রদ্ধা করে। এখানে ট্রাম্পের বেলা দেখা যাচ্ছে প্রত্যেক কথায় তিনি বাইডেনের কথা বলছেন, বাইডেনের সমালোচনা করছেন, স্টুপিড বলছেন, যেগুলো কোনো প্রেসিডেন্টের কাছ থেকে, রাষ্ট্রপতির কাছ থেকে, আমরা অন্তত মার্কিন রাষ্ট্রপতির কাছ থেকে, অন্তত পশ্চিমা দেশের কোনো নেতার কাছে, নেতৃবৃন্দের কাছে আমরা কখনো শুই নেই। এটা একটা দেখলাম। আরেকটা, এই যে হোয়াইট হাউসের যে জেলেনস্কির সাথে যে মিটিংয়ের কথা বলা হচ্ছে, এটা দেখেন, হ্যাঁ, এটা স্টেজ করা। প্রথম কথা এটা বলবো যে অতীতেও কিন্তু ওই আমেরিকান বিভিন্ন সময়, বিভিন্ন দশকে আমেরিকান প্রেসিডেন্টের সাথে বিশ্বের অন্যান্য অনেক নেতারাই দেখা করেছেন, এবং তাদের মধ্যে অনেক দ্বিমত ছিল। যেমন ধরেন 1962 সালের কথা যদি বলি, যে যখন ওই যে কিউবান মিসাইল ক্রাইসিস, প্রেসিডেন্ট জন এফ কেনেডি জেনে গেছেন যে সোভিয়েত মিসাইলগুলো আপনার কিউবাতে এসছে, কিন্তু তারপরেও ওই সোভিয়েত যে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন অ্যান্ড্রি গ্রোমিকো, তিনি ওনার সাথে দেখা করেছেন, কথা বলেছেন, কিন্তু কেনেডি প্রশাসনের কেউ গুণাক্ষরও তাকে জানতে দেননি যে তারা ওই মিসাইল সম্বন্ধে জানেন। এটা একটা বিষয়। আরেকটা, প্রেসিডেন্ট লিন্ডন জনসনের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী হ্যারল্ড উইলসন, এই দুজনের মধ্যে কিন্তু ভিয়েতনাম যুদ্ধ নিয়ে অনেক মতবিরোধ ছিল। জনসন চাইছিলেন যে ব্রিটিশ সৈন্য মার্কিনদের সাথে ভিয়েতনামে যুদ্ধ করুক, কিন্তু তাদের যে তর্ক বিতর্ক, দ্বিমত, এটা কিন্তু একদম ক্লোজ ডোর, বিহাইন্ড ক্লোজ ডোর এটা হয়েছিল, পাবলিকলি এটা হয়নি। এটা একটা দিক। কিন্তু জনসন মানে ট্রাম্প কিন্তু সেই নিয়মের তোয়াক্কা করেনি। আর এই যে হোয়াইট হাউসে যে ঘটনা ঘটলো, এটা কিন্তু অনভিপ্রেত, খুবই দুঃখজনক এবং লজ্জাস্কর এই জন্যে যে এই ধরনের জনসমক্ষে, মিডিয়ার সামনে এই ধরনের একটা আপনার নর্মাল কার্টসি দেখানো হয়। পরের দ্বিমত যা কিছু হয়, ডিসএগ্রিমেন্ট যা কিছু হয়, আপনি ঘরের ভিতরে গিয়ে, অফিসের ভিতরে গিয়ে কথা বলবেন, কিন্তু মিডিয়ার সামনে এটা হয় না। তো যেমন হুমায়ুন কবির স্যার যেটা বললেন, যে দেখা যায় প্রথমেই ট্রাম্পের কিছুটা পিছনে একটু দূরে এক সাংবাদিক দাঁড়িয়ে আছেন। সাংবাদিক প্রেসিডেন্ট জেলেনস্কিকে জিজ্ঞেস করছেন যে আপনি স্যুট পরেন না কেন। এটা তো কোনো সাংবাদিকের দায়িত্ব না, মানে তাকে এই অধিকারটা কে দিল? কিন্তু এটাও স্টেজ করা, এটা একটা দিক। তারপর হচ্ছে এইসব আলোচনার মধ্যে দুই দেশের
যখন বিদেশের কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান আসে, হোয়াইট হাউসে আসে, আমরা আগেও দেখেছি, কিছুদিন আগে কিয়ার স্টারমার কথা দেখেছি, ইমানুয়েল ম্যাক্রনকে দেখেছি, দুই নেতাই কথা বলেন, কিন্তু আর বাকি যারা পাশে বসে থাকেন তারা কিন্তু কেউ কথা বলে না। এইখানে সেই নিয়মটি ভঙ্গ করা হয়নি। জেডি ভ্যান্স আক্রমণ করেছেন জেলেনস্কিকে, তারপরে ট্রাম্প তো করেছেনই, আর সাংবাদিক পোশাকের কথা বলছেন। আর একটা কথা আমরা দেখলাম যে জেলেনস্কি, যেমনটি আমরা জানি, তিনি তো 3 বছর ধরে যুদ্ধ করে আসছেন এবং তিনি অনেকবার চেষ্টা করেছেন কথা বলার জন্য, কিন্তু তাকে কথা বলতে দেওয়া হচ্ছে না। যখনই তিনি কিছু বলতে চাচ্ছেন, ট্রাম্প তার উপর দিয়ে কথা বলে যাচ্ছেন। তারপর ইউর গ্যাম্বলিং উইথ World War III, মানে এইটা অকল্পনীয়। এইটা একটা, মানে এই দিকগুলো তো যেটা মার্কিন প্রশাসনের কাছ থেকে আমরা দেখলাম। ট্রাম্পও কথা বলছেন, জেডি ভ্যান্সও কথা বলছেন, সেই সাংবাদিক কথা বলছেন, এবং জেলেনস্কির টিমের একজন মহিলাকে দেখা গেল তিনি মাথা নিচু করে চুপ করে বসে আছেন। মার্কো রুবিওর কথা বলা হচ্ছে। এখন মার্কো রুবিও সমস্যা হচ্ছে, তিনি 2016 সালে তিনি রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হতে চেয়েছিলেন, এবং তখন ডোনাল্ড ট্রাম্প তার খুব কটাক্ষ করে বলতেন, লিটল রুবিও বলতেন। সেই রুবিও এখন সেক্রেটারি অফ স্টেট হয়ে গেছেন। এখন তাদের একটা ভয়, ট্রাম্পের বিগত প্রশাসনে অনেক সেক্রেটারি অফ স্টেট, বেশ কয়েকজন সেক্রেটারি অফ স্টেট এসছেন, এবং টুইটারের মাধ্যমে ওদেরকে আবার বিদায় দেওয়া হচ্ছে। তো রুবিও কতটুকু কি ভূমিকা রাখতে পারবেন সেটা নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে। তো মোট কথা, ফাইনালি আমি আপাতত এই কথাটাই বলবো, যেটা হোয়াইট হাউসে যেটা হয়েছে, এটা হোয়াইট হাউসের এবং প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনেরই দুর্নাম হয়ে গেছে, এবং তারা যে কাজটি করেছেন এটা করা উচিত হয় না। এবং এখন যদি তারা ভেবে থাকেন যে জেলেনস্কিকে বাদ দিতে হবে, তাকে পদত্যাগ করতে হবে, তাহলে তো ঘুরে ফিরে অন্য আগে প্রশাসনগুলোর কথা হচ্ছে। সেই রেজিম চেঞ্জে আপনি তার সাথে কথা বলবেন, ভালো কথা নেগোশিয়েট করবেন, কিন্তু তাকে বাদ দিয়ে আপনি ইউক্রেনে কিভাবে শান্তি আনবেন? রাশিয়ার সাথে কোনো কথা বলবেন না, পুটিনকে সমালোচনা করবেন না, পুটিন যে অ্যাগ্রেসর এটা আপনি কথা বলবেন না, স্বীকার করবেন না, এ তো হয় না। মানে এক কথায় এখন মার্কিন যুক্তরাষ্ট্রে ডিপ্লোমেসি ছাড়া, আমরা প্রথমে দেখেছিলাম ট্রাম্প যখন এসেছিল তিনি ডিপ্লোমেসির কথা বলছেন, একটা যুদ্ধটা বন্ধ হবে। আমরা একটু আশা ব্যক্ত করেছিলাম যে গত 3 বছরে ইউরোপিয়ান ইউনিয়ন বা নেটো এই ডিপ্লোমেসির কোনো প্রয়োগ করে নেই। তো ট্রাম্প এসে চেষ্টা করেছেন, কিন্তু এই মিটিংয়ের ফলে সেই ডিপ্লোমেসিতে কতটুকু আছে, আদৌ আছে কিনা, এটা আমাদের দেখতে হবে। জি, আপনি বলছিলেন যে ট্রাম্পের অনেক বা যুক্তরাষ্ট্রে এই মিটিং এর ফলে অনেক দুর্নাম হয়ে গেল, জেলেনস্কির কি হলো? কারণ আরো অনেক পরবর্তীতে অনেক কিছু আমরা দেখছি যেটা কিনা আফটার ম্যাচ, সেটা নিয়ে একটু কথা বলতে চাইবো। এবং একটা বিষয়ে এরপরে গণমাধ্যমে খুব আলোচনা হলো এটা নিয়ে, যে এমনকি খাবারও খেলেন না, খাবারও খেতে দেওয়া হলো না জেলেনস্কিকে, না খেয়ে বেরিয়ে যেতে হলেন, বের হয়ে যেতে বলা হলো তাকে হোয়াইট হাউস থেকে। কি একটা অদ্ভুত ঘটনা। একটা বিরতি নিয়ে আসি। সৈয়দ বদরুল হাসান কিছু যোগ করতে চান? না, সেটা বলছি, সেটা একটা দেশের প্রেসিডেন্টকে আপনি বলবেন চলে যেতে হোয়াইট হাউস থেকে, এটা তো আপনার একটা সাধারণ মানুষ আমরা করি, অতি সাধারণ মানুষ, কোনো লোক আসলো আমরা যে বেরিয়ে যাও। কিন্তু এক প্রেসিডেন্ট, তার মেহমানের, তার অতিথি এসছেন, তাকে আপনি বের করে দিলেন এবং এক কথায় অপমান করলেন, সেটা তো হয় না। তো আপনি দ্বিমত পোষণ করতে পারেন। আমি আরেকটু বলে রাখি, এই যে আমরা 1965 সালে পাকিস্তান ভারত যুদ্ধ পরে যখন প্রেসিডেন্ট আইয়ুব খান ওয়াশিংটনে গিয়েছিলেন, তখন কিন্তু তিনি ওই জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। জনসন আইয়ুব খানকে বলে দিয়েছেন তোমার পররাষ্ট্রমন্ত্রী ছাড়া তুমি ভেতরে আসো, কিন্তু অপমান করেনি। টাশকেন্টের চুক্তির সময় ভুট্টো আবার একটা মিটিং যেতে চেয়েছিল আইয়ুব খানের সাথে, তখন অ্যালেক্সি কোসিগিন প্রধানমন্ত্রী, তিনিও বলে দিয়েছেন, মানে ভুট্টোর সাথে তাদের সম্পর্ক ভালো ছিল না, ভুট্টো প্রায় হইচই করে ফেলতেন, তাকে বাইরে থাকতে বলা হয়েছিল, কিন্তু কেউ কাউকে অপমান করেননি। তো এখানে এই যে অপমান, আপনি দুই দেশের রাষ্ট্রপ্রধান একজন আরেকজনকে অপমান করবেন, গালাগাল করবেন এবং তাকে অপদস্থ করবেন, এটা আমরা কখনো দেখিনি, এই প্রথম দেখলাম। জি, এই জন্যই বলা হচ্ছে নজিরবিহীন। একটা বিরতির পরে আসি। ইউক্রেনের উপর প্রভাব কেমন, জেলেনস্কির উপর কি প্রভাব, এরকম আরো অনেকগুলো প্রশ্ন আছে, রাশিয়ার প্রতিক্রিয়া, সব মিলিয়ে কথা বলতে চাই। বিরতির পরে দুরালাপে ফিরছি।
ফিরলাম দুরালাপে। কথা বলবো ইউক্রেনের উপর এবং জেলেনস্কির উপর এই বৈঠকের প্রভাব কেমন, সেটা নিয়ে। কিন্তু আমি একটু যেন হুমায়ুন কবির সেই জায়গাটা শুনতে চাই। রুদ্ধদ্বার বৈঠক আবারও আসলে জেলেনস্কি এখন বলছেন তিনি খলিজ সম্পদ চুক্তিতে রাজি আছেন, কিন্তু তিনি এবার রুদ্ধদ্বার বৈঠকে যেতে চান। যেটি আগের অংশে আলোচনা হচ্ছিল যে এরকম ওপেন বৈঠকে এতটা বাকবিতণ্ডা, এগুলো নজিরবিহীন। আপনি কূটনীতিক হিসেবে আপনার নিশ্চয়ই রুদ্ধদ্বার বৈঠকে থাকবারও যদি সুযোগ হয়ে থাকে বা হয়েছে হয়তো, একটু বলবেন সেখানকার মধ্যে মানে দুটোর মধ্যে পার্থক্য কি? রুদ্ধদ্বার বৈঠকে কি এরকম হয়, এত বাকবিতণ্ডা, উত্তাপ, একরকম গালাগালি? না, এটা তো হয় না। এটা তো কূটনৈতিক শিষ্টাচার বলে একটা কথা আছে। আপনি ওখানে কূটনীতিতে আমরা নেতিবাচক কথাও যদি বলি সেটা পজিটিভলি বলি, তারা বোঝে, মানে এটা একটা কমন ফ্রেম আছে। ওই পক্ষও বুঝতে পারবে যে আমরা কি বলতে চাচ্ছি। আর এই যে অপদস্থ করার যেটা বলছেন, এটা তো কূটনীতির গ্রামারে পড়ে না। এখন আমরা এটা দেখলাম, এবং এখানে আরো দুইটা ইস্যু আমি একটু ছোট্ট করে বলে নিই। প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু ওখানে বলেছেন ইট উইল মেক এ গুড টেলিভিশন, অর্থাৎ তিনি টেলিভিশন দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে তার যারা সমর্থক গোষ্ঠী আছে তাদের কাছে তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন, বা তাদেরকে দেখিয়েছেন যে দেখো আমি জেলেনস্কি কিভাবে পানিশ করে দিলাম। এবং জেডি ভ্যান্স সাহেব আরেকটা পয়েন্ট কিন্তু অ্যাড করে রেখেছিলেন, পেনসিলভেনিয়াতে গত নির্বাচনের সময় এই জেলেনস্কি ওনার কে বলে ডেমোক্রেটিক পার্টি ক্যান্ডিডেট ছিলেন, তার ইলেকশন ক্যাম্পেইনের সময় উনি একটা জায়গায় গিয়েছিলেন, সেটাও কিন্তু জেডি ভ্যান্স সেটা মেনশন করেছিল। তাদের রাগটা অনেক দিনের রাগ, এখন সেটাকে তারা প্রকাশ্যে তাদের পলিটিক্যাল ক্যাপিটাল হিসাবে সেটাকে ব্যবহার করেছে। এবং আমার জানার মধ্যে কখনো এরকম হয় না, সেটা আপনি প্রাইভেট যখন ডিসকাশন হয় তখনও হয় না, আর ওপেনলি তো হয়। জি, এবারে একটু আপনার কাছ থেকে একবারই শুনে নেই যে কেমন মনে হচ্ছে যে ইউক্রেনের উপর এটার প্রভাবটা কেমন পড়বে। যেটি দেখছি আমরা, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে সিদ্ধান্ত নিচ্ছে সামরিক সহায়তা বন্ধ করে দেবে, গোয়েন্দা তথ্য বিনিময়, এমনকি তাদের বন্ধু রাষ্ট্রদেরকেও বলবে ইউক্রেনের সাথে গোয়েন্দা তথ্য বিনিময়, এই একটা অবস্থানে চলে যাচ্ছে। বা জেলেনস্কি কেউ সরে যেতে হতে পারে, এমনটাও বলছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। কি হতে পারে ইউক্রেন এবং জেলেনস্কির ভাগ্যে? আপনি যেমনটা বলছিলেন, ইতিমধ্যে কিন্তু সামরিক সাহায্য বন্ধ করে দিয়েছে, এবং ইন্টেলিজেন্স শেয়ারিং যেটা ছিল সেটাও বন্ধ করেছে। এবং ফলে যেটা হয়েছে, এখন ইন্টেলিজেন্সের কাভারটা দিচ্ছে ফরাসিরা। গত পরশুদিন থেকে ফ্রেঞ্চ ইন্টেলিজেন্স শেয়ারিং হচ্ছে ইউএস কে রিপ্লেস করে। এবং এর ফলে বড় প্রেক্ষাপটে শুধু ইউক্রেন না, ইউরোপিয়ান প্রেক্ষাপটে অনেক বড় গুণগত পরিবর্তন হচ্ছে। দুই তিনটা আমি সংক্ষেপে বলি। ব্রিটেন ঘোষণা করেছে যে তারা এখন তাদের যে ডিফেন্স এক্সপেন্ডিচার সেটাকে তাদের জিডিপি 2.5% নিয়ে যাবে 27 সাল, 2 বছরের মধ্যে, এবং সেটাকে পরে 3% নেবে। এবং সমস্ত ইউরোপিয়ান ইউনিয়ন গতকাল বা পরশু ইউর ব্রাসেলসে একটা মিটিং হয়েছে, সেখানে কিন্তু ইউর যিনি এখন প্রেসিডেন্ট আছেন তিনি ঘোষণা করেছেন কিন্তু নতুন করে রি-আর্মিং ইউরোপ। ল্যাঙ্গুয়েজটা এক্স্যাক্টলি তাই, রি-আর্মিং ইউরোপ। মানে কথা হচ্ছে তাদের ধারণা আগামী কয়েক বছরের মধ্যে তারা $8 থেকে $850 বিলিয়ন খরচ করবেন ইউরোপকে আবার অস্ত্র সমৃদ্ধ করার জন্য। তার অর্থ দাঁড়াবে, এই ঘটনাগুলো যদি চলতে থাকে তাহলে এখন ইউক্রেন নিয়ে কি হবে সেটা কিন্তু অনেকাংশেই অনিশ্চিত। তার কারণ প্রেসিডেন্ট ট্রাম্পের দিক থেকে ইউক্রেনের উপর চাপ দেওয়া হচ্ছে, কিন্তু পুতিন সাহেব কিন্তু এখনো কিছু বলেননি। তিনি যে এই যে কথাবার্তাগুলো হচ্ছে, তিনি তার অবস্থান কিন্তু সেটা তিনি এখনো পরিষ্কার করেননি। তো কাজেই এখনো কিন্তু অনেকটা ধোঁয়াশা আছে, এবং আমি খুব আশ্চর্য হব না যে শেষ পর্যন্ত গিয়ে পুতিন সাহেব হয়তো এগ্রি করতেও পারেন, নাও করতে পারেন। কাজে এই জায়গায় রিস্ক এলিমেন্ট কিন্তু আছে। তবে ইউরোপ যদি আপনার এই এখন যে মানে আমি বলবো যে মানসিকতায় আছে বা যে ধরনের চিন্তা তারা করছে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র বেরিয়ে গেলেও কিন্তু ইউরোপ এই জেলেনস্কি বা ইউক্রেনকে সমর্থন দিয়ে যেতে পারে সামরিকভাবে। এবং কালকে আরেকটা কথা বলেছেন, আরো একটা জিনিস মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটু শঙ্কার কারণ হওয়া উচিত বলে আমি মনে করছি। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো বলেছেন পুরো ইউরোপকে তিনি ফরাসিদের পারমাণবিক যে কভারেজ আছে সেটা তিনি এক্সটেন্ড করবেন, এবং সেটা নিয়ে কিন্তু পুতিন সাহেবের দিক থেকে রাশিয়ানরা রিয়াকশন দেখিয়েছে। এটা কিন্তু সাংঘাতিক জিনিস, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের উপর ইউরোপের নির্ভরতাটা, এটা মনে রাখতে হবে যে এটা শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের লাভ না, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতার
এই ভারসাম্যটাও কিন্তু রক্ষিত হয় ইউরোপ চায় বলে। ইউরোপ যদি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় সেখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মানে আন্তর্জাতিক শুধুমাত্র ইউক্রেনই না, একটা সামগ্রিক সম্পর্কের ব্যালেন্স বা ওঠানামা একটা নির্ধারণ করতে পারে এখান থেকে। জি, হুমায়ুন কবির, আপনাকে ধন্যবাদ। ডক্টর মেহনাজ মোমেন, আপনার কাছ থেকে একই বিষয়, আপনি কিভাবে মূল্যায়ন করেন ইউক্রেনের উপর, বিশেষ করে ইউক্রেন কি বিপদে পড়তে যাচ্ছে আরো? কি মূল্যায়ন আপনার? আমি শুনতে পাচ্ছি না ডক্টর মোমেন, আপনাকে কেন যেন শুনতে পাচ্ছেন, আপনি কি মিউট? আমার বাকি অতিথিরা কি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি আপনাকে। এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, জি বলবেন ডক্টর মোমেন, আপনি বলুন। আচ্ছা, আমি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে একটা কথা বলতে চাই, যেটা এই বিশ্লেষণে অ্যাড করবে আর কি। হ্যাঁ, তো আপনারা যদি ট্রাম্পের গতবার যখন উনি 4 বছর প্রেসিডেন্ট ছিলেন তখনকার নীতিগুলো দেখেন আর এখন যা দেখছি, এটার মধ্যে কিন্তু একটা গুণগত পার্থক্য আছে। কারণ গতবার ট্রাম্প একা প্রেসিডেন্ট হয়ে এসেছিলেন এবং ওটা একটা অভূতপূর্ব ছিল এবং উনি অনেকটা একা হাতে উনার পলিসিগুলো করছিলেন। এইবার কিন্তু ট্রাম্পের সাথে অনেক আপনার অন্য ধরনের শক্তি আছে, ভীষণ রাইট উইং শক্তি আছে। এখন তাদের উদ্দেশ্যগুলো বা তাদের ইন্টারেস্টগুলো ডিফারেন্ট এবং তাদের ডোমেস্টিক ইন্টারেস্টগুলো অনেক আপনার মানে কি বলবো, মানে অনেক স্ট্রং। কিন্তু এই ডোমেস্টিক ইন্টারেস্ট আর ইন্টারন্যাশনাল ইন্টারেস্ট আপনার একসাথে যায় না, এটা প্যারাডক্সিক্যাল। তারপরও তারা দুটাকে একসাথে তারা আপনার করতে চাচ্ছে। তো এখন যেটা হবে, এখন আপনার ইউক্রেন প্রসঙ্গে আসি। হ্যাঁ, যে এই যে একটা আপনার ভাবমূর্তি দেখাচ্ছে যে আমেরিকা ফার্স্ট, আমেরিকা সব জায়গায় আপনার শাসন চালাবে, হ্যাঁ, এবং এখানে আর কোনো আপনার সাবটলিটি থাকবে না। আমেরিকা সবসময় তাদের ক্ষমতা সবভাবেই ব্যবহার করেছে, কিন্তু এখন একদম আর কোনো আপনার রাগ ঢাক নাই। হ্যাঁ, এটা দেখাচ্ছে, এটা অনেকটা আপনার ডোমেস্টিক অডিয়েন্সের জন্য। কিন্তু এই একই জিনিস যখন ইন্টারন্যাশনাল অডিয়েন্সের কাছে যায়, এটার আপনার ইন্টারপ্রিটেশনটা একদমই ডিফারেন্ট। ডোমেস্টিক অডিয়েন্সের কাছে কিন্তু আমরা দেখছি যে এখন পর্যন্ত ট্রাম্প সাপোর্টাররা, যদিও জিনিসপত্রের অনেক দাম বেড়ে গেছে, অনেক ধরনের আপনার বিশৃঙ্খলা দেখা দিয়েছে, তারপরও ট্রাম্প কিন্তু যে পরিমাণ সাপোর্ট হারানোর কথা ছিল হারায়নি। হ্যাঁ, তো ডোমেস্টিক তার একদম তার কোর সাপোর্টারদের কাছে এই মেসেজটার ইন্টারপ্রিটেশন আর ইন্টারন্যাশনাল এরিনাতে এটার ইন্টারপ্রিটেশন একদমই ডিফারেন্ট। আচ্ছা, এখন মেসেজের কথা দিয়ে আসল মানে যে জিনিসগুলো হচ্ছে সেখানে আসি। মানে আমি একদমই ডক্টর হুমায়ুন কবিরের সাথে মানে একদমই একমত। এটা কিন্তু একটা বিশ্বের ভারসাম্য একদম নড়ে যাবে এবং আপনার ইউরোপ যদি আরেকটু ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, সেটাতে কিন্তু আমেরিকার যে শক্তিটা, যেটা আপনার কি বলবো মানে বাহু শক্তিটা যেটা দেখাচ্ছে, সেটা কিন্তু অনেক হ্রাস পাবে। তারপর আপনি যদি কানাডার সাথে দেখেন, হ্যাঁ, এটা একটা খুব ইন্টারেস্টিং যে কানাডার সাথে এত বছরের এরকম ঐতিহাসিক সম্পর্ক, সেটা কিন্তু এখন অনেক খারাপ হয়ে গেছে এবং সেটার কিন্তু অনেক বড় ইকোনমিক কনসিকুয়েন্স আছে। কানাডা অলরেডি আপনার আমেরিকান অনেক ধরনের জিনিস তারা আর বিক্রি করছে না, মানে এটা রাষ্ট্রীয় পলিসি না, এটা যারা মানে যারা ধরেন যারা দোকান যাদের মানে তারা আর কি এগুলো আর ক্যারি করবে না আমেরিকার। এটার জন্য কিন্তু আমেরিকার উপর অনেক আপনার মানে এটার আমেরিকার ইকোনমিতে এটার অনেক প্রভাব পড়বে। একইভাবে এই যে সারা পৃথিবীতে এভাবে করে একটা আপনার শক্তি দেখানো, সেখান থেকে যে দেশগুলো আপনার সরে যেতে পারবে, এখন মানে কিছু কিছু দেশ আছে যেমন ইউক্রেন তো এখন নিরুপায়। ইউক্রেন কি করবে? ইউক্রেনের আপনার সিকিউরিটি ইনফরমেশনও শেয়ার করছে না। ইউক্রেনের এখন এই ডিল করা ছাড়া কোনো উপায় নাই ইউক্রেনের, মানে এটা ছাড়া ইউক্রেন আর কি শেষ হয়ে যাবে। কিন্তু ইউরোপের তো, ফ্রান্সের তো এই অবস্থা না, জার্মানির এই অবস্থা না। তো তখন ওরা আমেরিকার উপর যে নির্ভরশীলতা ছিল, যে পারস্পরিক নির্ভরশীলতা, সেটা থেকে সরে আসবে। তো আখেরে সবচেয়ে বেশি ক্ষতি হবে আমেরিকা, এটা আমার কাছে মনে হয়। এবং এই ক্ষতিটা আমার কাছে মনে হয় যে রাইট উইং যারা, তারা এই ক্ষতিটা নিয়ে অত মাথা ব্যথা করছে না, কারণ তারা আভ্যন্তরীণ রাষ্ট্রযন্ত্রে তারা এমন একটা পরিবর্তন করতে চায়, তারা এমন একটা সুযোগ পেয়েছে যে এই 4 বছরে এইটা যে করতে পারবে, এটার ফলে যে দামই দিতে হয়, যে মূল্য দিতে হবে, তারা রাজি আছে। জনাব সৈয়দ বদরুল হাসান, আপনার কাছে একটু মূল্যায়ন শুনতে চাইবো যে মানে যুক্তরাজ্য আবার বলছে তারা দীর্ঘমেয়াদী এবং পূর্ণ সমর্থন দিতে যাচ্ছে, সেই সম্পর্কের ভারসাম্যের জায়গাটা আপনার কাছ থেকে শুনবো, এবং জেলেনস্কির পরিণতি বা জেলেনস্কি কেমন বিপদে পড়বেন, ইউক্রেন কি আসলে বিপদে পড়বে নাকি ঘুরে দাঁড়াবে, এই বিশ্লেষণটাও জান। হুমায়ুন কবির স্যার যেটা উল্লেখ করেছেন, ফ্রান্সের কথা বলেছেন, প্রেসিডেন্ট ম্যাক্রো যেটা বলেছেন, তিনি সেই নিরাপত্তা গ্যারান্টিগুলো আপনার যে তথ্যগুলি দেওয়া দরকার, যেটা আমেরিকা দিয়ে এসছে এতদিন, তারা দিবেন।
আমার মনে পড়ছে 1960-এর দশকে, হুমায়ুন কবির স্যার নিশ্চয়ই আমার চাইতে ভালো জানা, 1960-এর দশকে প্রেসিডেন্ট চার্লস ডিগল তিনিও কিন্তু চেয়েছিলেন যে একটা একটা ইউরোপ ইন্ডিপেন্ডেন্ট, মানে ইউরোপ ইন্ডিপেন্ডেন্ট অফ দি ইউনাইটেড স্টেটস, উনিও একটা চেষ্টা চালিয়েছেন। তো এখন ট্রাম্প প্রশাসনের এই ধরনের নীতি, এটা নীতি কি বলা যায় নাকি, এই ধরনের যে শিষ্টাচার বহির্ভূত কাজগুলো হচ্ছে, তার ফলে যেটা হচ্ছে পুরো ইউরোপ কিন্তু এক হয়ে গেছে। আপনি দেখেন ওই জেলেনস্কির সাথে এই ঘটনার পরদিনই কিন্তু সমগ্র ইউরোপ এক হয়ে গেছে। এমনকি যে ইটালির যে প্রধানমন্ত্রী জিওর্জিও মেলোনি, তিনি কিন্তু ডানপন্থী এবং মোটামুটি ট্রাম্পেরই ভক্ত, ট্রাম্পের সমর্থক, তারা কিন্তু একসাথে এসছে। তো এখন আমাদেরকে দেখতে হবে যে ইউরোপ কতটা, কিভাবে, কোন পর্যায়ে জেলেনস্কিকে সাহায্য করতে পারে আপনার এই টিকে থাকতে, এবং যুদ্ধটা কিভাবে শেষ হয়। যুদ্ধ তো শেষ হতে হবে, একটা শান্তি চুক্তি হতে হবে, কিন্তু এই যে জেলেনস্কিকে একটা পরাজিত করার, তাকে একটু অপমান করার, তাকে একদম নাকে খত দিয়ে আমেরিকার কাছে আবার যাবার একটা দাবি আমেরিকানরা তুলেছেন। যেমন ওই সেনেটর লিন্ডসি গ্রাহাম, তিনি তো প্রথম দিনই বলে দিয়েছেন যে এটা যে জেলেনস্কি ব্যবহার ভালো করেনি। জেলেনস্কি তো কোনো খারাপ ব্যবহার করেন, খারাপ ব্যবহার তারা করেছেন এবং উল্টো জেলেনস্কিকে তারা দোষারোপ করছেন। এদিকে যে পুটিনকে এখন দেখতে হবে যে পুটিন তো ট্রাম্পের পুরনো বন্ধু, এখন পুটিন কতটা নমনীয় হতে পারেন, যেই এলাকাগুলো রাশিয়া দখল করে নিয়েছে ইউক্রেনের, সেটা তিনি কতটা ছাড় দিতে রাজি আছেন, সেটা একটা দেখার বিষয়। কিন্তু যেটা হচ্ছে যে অবশেষে যেটা হবে যে মার্কিন প্রশাসন একদিকে, গোটা ইউরোপ অন্যদিকে। যদিও আমরা দেখেছি ইউরোপে যে ফ্রান্সে ডানপন্থীদের একটা বেশ আপনার রাইস দেখা যাচ্ছে, যে মেরিন লে পেন, তিনি এখনো আশা করছেন যে ভবিষ্যতে প্রেসিডেন্ট হবেন। জার্মানিতে এএফডি দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে নির্বাচনে। এই সমস্যাগুলো আছে, কিন্তু এই ইউক্রেনের বিষয়ে তারা কিন্তু সব একমত হয়েছেন। এখন আমেরিকার সাথে তাদের যে দূরত্ব, মার্কিন প্রশাসন, ট্রাম্প প্রশাসন এবং ইউরোপের দূরত্ব কতটা বাড়বে, এবং যে তারা যেভাবে একটা ইংরেজি ভাষা যদি ক্যাভালিয়ার একটা অ্যাটিটিউড, এই নিয়ে তোর পররাষ্ট্রনীতি হয় না। আমেরিকার যে ক্ষতিটা, যেটা বললেন, আমেরিকার যে ক্ষতিটা, এটা তারা দেখছে না। এখন তারা ধরে নিয়েছে, ট্রাম্প প্রশাসন ধরে নিয়েছে যে তারা অত্যন্ত শক্তিশালী। অবশ্যই শক্তিশালী, ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছেন, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ রিপাবলিকান মেজরিটি, সেনেটে রিপাবলিকান মেজরিটি, সুপ্রিম কোর্টে 9 জন জাস্টিসের মধ্যে 6 জনই প্রো ট্রাম্প বা প্রো রিপাবলিকান, তো বিরাট শক্তি আছে। কিন্তু এই শক্তি দিয়ে, এই শক্তির মাধ্যমে, এই শক্তিকে পিছনে রেখে যে তারা মনে করেন যে তারা পৃথিবীতে এই কাজগুলো করতে পারবেন, তাদের কথায় সবকিছু চলবে, এটা কিন্তু আপনার আনওয়াইজ হবে। এটা আপনার কূটনীতির মধ্যে এটা পড়ে না। কূটনীতি আপনার মেক আমেরিকা গ্রেট এগেন আপনি করতে পারেন, ডোমেস্টিকে ইয়েতে আপনি করতে পারেন, কিন্তু বাইরে তো মেক আমেরিকা গ্রেট হবে না। এখানে বাইরে আপনি ইউর মেকিং আমেরিকা ভেরি উইক এইভাবে ফরেন পলিসিতে। জি, একটা বিরতিতে যাই সৈয়দ বদরুল হাসান। বিরতির পরে এসে একটু তাহলে আপনাদের পূর্বাভাস জানবো, কি হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের, মানে ভবিষ্যৎ কি, কবে নাগাদ এই যুদ্ধ বন্ধ হবে, একটা বিরতির পর। ফিরে এলাম দূর আলাপে। আমি আপনাদের তিনজনের কাছে এই শেষ পর্বে যে প্রশ্নটি করতে চাই, যে ওভাল অফিসের সেই বৈঠকে, ট্রাম্প জেলেনস্কি বৈঠকে যা হলো এবং তারপর যা হচ্ছে, তার থেকে কি মনে হচ্ছে যে যুদ্ধটার পরিণতি বা কোথায় গিয়ে থামবে, কবে থামবে, কিভাবে থামবে? সৈয়দ বদরুল হাসান, আপনার কাছ থেকে শুরু করি। যুদ্ধের পরিণতি আমি যেটা বলতে চাই, এখন তো জেলেনস্কির উপর যত সব রাগ বিরাগ আমেরিকার আছে, কিন্তু এটা বলা যাবে না যে পুটিন পার পেয়ে যাবে এবং ট্রাম্পের কারণে পার পেয়ে যাবে। ট্রাম্প হলো, যেটা একটা শব্দ আমেরিকাতে আজকাল খুব বেশি ব্যবহার করা হয়, ইউরোপে বেশি ব্যবহার করা ট্রাম্প সম্বন্ধে, উনি হচ্ছেন ট্রানজ্যাকশনাল একটা প্রেসিডেন্ট, এবং যেখানে তিনি তার বিজনেস ইন্টারেস্ট দেখবেন সেখানে যাবেন। এখন তিনি ইউক্রেন থেকে যে খনিজ সম্পদ সম্বন্ধে যে চুক্তি করতে চান সেটা করবেন। এরপরে হয়তো তিনি একই ধরনের চাপ পুটিনের উপর প্রয়োগ করবেন, কিন্তু যখন পুটিনের উপর প্রয়োগ করবেন, পুটিনের রিয়াকশনটা কি হবে, এটা একটা দিক। আরেকটা হচ্ছে যে ইউরোপের কথা আমরা আগে বলেছি, ইউরোপের সাথে এই আগামী 4 বছরে ট্রাম্প থাকা অবস্থায়
ইউরোপের সাথে আমেরিকার যে সম্পর্কটা, এটা আমি যেটা দেখছি এটা অবনতি হবে, এটা উন্নত হওয়ার কোনো কারণ নেই। যদিও প্রাইম মিনিস্টার কিয়ার স্টারমার, ইমানুয়েল ম্যাক্রন, আরো অন্যান্য ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট যিনি আছেন, আর্সেলা ভন ডার লেয়েন, ওরা খুব খুব মার্জিত ভাষায় কথা বলছেন, এবং এক ধরনের তাদের কথাবার্তা মনে হচ্ছে যে ট্রাম্পকে একটু খুশি করতে পারলেই, বা ট্রাম্পের যে টেম্পারামেন্ট একটু কন্ট্রোল করে রাখতে পারলেই বোধহয় হবে। কিন্তু ট্রাম্প তো সেই ধরনের ব্যক্তি না। ট্রাম্প যা মুখে আসে সেটাই তিনি বলে ফেলেন, এবং ট্রাম্প নিশ্চয়ই এই ইউরোপকে দেখে, ইউরোপের যে বিভিন্ন সামিট হয়ে গেল, লন্ডনে গত রোববার হয়ে গেল, তিনি নিশ্চয়ই অখুশি হয়েছেন, এবং আমেরিকার হাত থেকে নেতৃত্বটা চলে যাবেন সেটা তিনি পছন্দ করছেন না। তো এটা এখন দেখতে হবে, প্রাথমিকভাবে দেখতে হবে জেলেনস্কির অবস্থাটা কি হয়। যেভাবে তারা জেলেনস্কিকে চাচ্ছেন যে তিনি পদত্যাগ করুক বা তাকে বাধ্য করা হোক, এখন যদি ইউক্রেনের বাহিনী যারা আছেন, সেনাবাহিনী বা ইউক্রেন পার্লামেন্ট, তাদেরকে যদি ইনফ্লুয়েন্স করে জেলেনস্কিকে ক্ষমতাচ্যুত করেন, সেটাই বা কতটুকু লাভজনক হবে ইউক্রেনের জন্য এবং আমেরিকার জন্য। পরের পদক্ষেপটা যেটা দেখতে হবে যে ভ্লাদিমির পুতিন, তিনি এইসব দেখে আর পুলকিত হওয়ার কোনো কারণ নেই। যদিও তিনি এতক্ষণ পর্যন্ত গত রোববারে তার যে পেসকোভ, তার স্পোকস পারসন, খুব আশাবাদ ব্যক্ত করেন, পুলকিত হয়েছেন, কিন্তু পুতিনেও সেই পুলকিত হওয়ার কোনো কারণ নেই। এরপরে বলে আপনি মনে করছেন। বদরুল হাসান, ধন্যবাদ আপনাকে, খুব অল্প সময় আছে। ধন্যবাদ আপনাকে সৈয়দ বদরুল হাসান। জি, আমি ডক্টর মেহনাজ মোমেন আপনার কাছ থেকে খুব সংক্ষেপেই শুনতে চাই। এই যুদ্ধের ফলাফল ইউক্রেনের জন্য ভালো হবে না। জেলেনস্কিকে যদি পদত্যাগ করতে বাধ্য করা হয়, আমার কাছে মনে হয় যে সেটা অবশ্যম্ভাবী, এবং তাকে যদি তার তো কোনো রাজনৈতিক ভবিষ্যৎ আর নাই, কিন্তু ইউক্রেনের অনেকখানি আপনার টেরিটরি আপনার দিয়ে দিতে হবে রাশিয়াকে, আমি যেটা দেখতে পাচ্ছি। ইউরোপ আপনার সমর্থন করলেও এই মুহূর্তে আমার কাছে মনে হয় ইউরোপের অতটা ক্ষমতা নাই এই জায়গায় এভাবে করে ইউক্রেনের পক্ষ নিয়ে রাশিয়াকে আপনার প্রতিহত করার। এবং আমি এটা মনে রাখতে হবে যে এই চুক্তিটা যেভাবেই হোক না কেন, এটা একটা মাত্র চুক্তি না, এইটা আপনার নেক্সট 4 বছর বা তারও বেশি সময়ে আপনার বিশ্বের অন্যান্য ঘটনাকেও অনেক বেশি প্রভাবিত করবে। তো আমি খুবই আতঙ্কিত, একটা তো চুক্তি হবে কিন্তু এটা ইউক্রেনের জন্য কোনো ভালো কিছু হবে। ধন্যবাদ ডক্টর মোমেন। জনাব হুমায়ুন কবির। ডক্টর মেহনাজ মোমেনের সাথেই একমত। সেটা হচ্ছে যে এখন একটা চুক্তি হয়তো হবে, যেমনটা হয়েছিল 2014 সালে রাশিয়া ইউক্রেন আক্রমণের ফলে, যখন ক্রিমিয়া এবং অন্যান্য জায়গাগুলো নিয়েছিল। কিন্তু তার ফলে কিন্তু আবার আর একটা যুদ্ধ শুরু হয়েছে 14 সালে, পরে 22 সালে গিয়ে। তো এখন হলেও এই যুদ্ধ অবস্থা কিন্তু শেষ হলো বলে আমি মনে করছি না। এর মধ্যে আরেকটা ভবিষ্যতের যুদ্ধের কিন্তু সূত্র থেকে গেল, এবং ইউরোপ যে পরিমাণে এখন বা যে দিকে তারা যাওয়ার চিন্তা করছে, সেক্ষেত্রে এবার হয়তো রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছে, পরবর্তীতে দেখা যেতে পারে যে ইউক্রেন শক্তি সঞ্চয় করে রাশিয়ার উপরে তারা আবার আক্রমণ করতে পারে। এবং ইতিমধ্যে কিন্তু কুর্স বলে একটা জায়গা, রাশিয়ার জায়গা কিন্তু দখল করে রেখেছে। কাজেই আমার কাছে মনে হয় যে এখানে একটা যুদ্ধের রেসিপি তৈরি হচ্ছে, দুর্ভাগ্যজনক হলেও সত্যি। এবং সেটা ইউক্রেনের জন্য ভালো হবে না, ইউরোপের জন্য ভালো হবে না, এবং সেটা বৈশ্বিকভাবেও ভালো হবে বলে আমি মনে করি না। কারণ তাতে করে আমরা কোথায় একটা অনিশ্চিত গন্তব্যের দিকে যাচ্ছি। এখানে আরো একটা বিষয় আজকাল আলোচিত হচ্ছে যে এখন রাশিয়া এবং চীনের মধ্যে যে সখ্যতাটা আছে, প্রেসিডেন্ট ট্রাম্প নিক্সন পলিসির কিছু অংশ নিয়ে এখানে একটা বিভাজন তৈরি করার চেষ্টা করতে পারেন। কিন্তু এখন প্রশ্ন হলো যে পুতিন এবং শি জিনপিং, তারা কি মার্কিন যুক্তরাষ্ট্রের উপর যথেষ্ট আস্থা রাখতে পারেন যে তারা তাদের বন্ধুত্ব ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত ধরবেন? তো কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়ার যে গ্রেট পাওয়ার পলিটিক্স হয়তো ট্রাম্প প্রশাসন খেলবার চিন্তা করছেন, সেটার কিন্তু প্রধান উপাদান হচ্ছে পারস্পরিক আস্থা। কিন্তু আমি এখনো নিশ্চিত নই যে ট্রাম্প প্রশাসনের উপর এই আস্থা জায়গাটা কে কতটা রাখতে পারে। জনাব হুমায়ুন কবির, ধন্যবাদ আপনাকে। আজকে একদমই সময় শেষ হয়ে গেছে। ধন্যবাদ ডক্টর মেহনাজ মোমেন, সৈয়দ বদরুল হাসান, আপনাদেরকে ধন্যবাদ দর্শক সাথে থাকবার জন্য। আজকের মতো বিদায়।